আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহেল ফাইসাল আর মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা সংস্কার বিষয়ে আইনি প্রক্রিয়ার সমাধানে প্রধানমন্ত্রীর আশ্বাস, আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা ও দোষীদের শাস্তির ঘোষণা। ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের আবারও সংঘর্ষ, বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বাংলাদেশ সহ সারা বিশ্বে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতায় পবিত্র আশুরা পালিত, রাজধানীতে শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল। কবরী আফজাল কাজী আনোয়ারের জন্মদিন ও হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস শুক্রবার, 4 নক্ষত্রকে নিয়ে মাস জুড়ে চ্যানেল আই এর নানা আয়োজন। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বগুড়ার শেরপুরে আশ্রয়ণ প্রকল্পে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, আগামী প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার উদ্যোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। কোটা সংস্কার নিয়ে আদালতের মাধ্যমে শিক্ষার্থীরা ন্যায্য বিচার পাবে প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আন্দোলনে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। দোষীদের শাস্তির আওতায় আনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন, সমবেদনা জানান। বলেন, সরকার সহনশীলতা দেখানোর পরও কিছু মহলের কারণে সহিংসতা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু সমাধান হবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে।
তাদের হতাশ হতে হবে না। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি অরাজক পরিস্থিতি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আজও পুলিশের সংঘর্ষ হয়েছে। গায়েবানা জানাজার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হল ছেড়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এদিকে আগামীকাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে হাসপাতাল ছাড়া কোনো প্রতিষ্ঠান খুলবে না, অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়ি চলবে না। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শুরু করে টিএসসি পর্যন্ত। বুধবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে। সকাল 10টার কিছু আগে প্রশাসনিক ভবনে সিন্ডিকেটের সভা শুরু হয়। এ সময় আশপাশে বিপুল সংখ্যক বিজিবি ও পুলিশ সদস্য অবস্থান নেয়। সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত হয়। সভা শেষে কঠোর নিরাপত্তায় ভিসি ভবনে প্রবেশ করেন উপাচার্য মাকসুদ কামাল ও অন্য শিক্ষকরা। 11টার দিকে ভিসি ভবনের সামনে আসতে থাকেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা। বিভিন্ন স্লোগান দেন তারা। 12:30টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। বেলা 1:30টার দিকে আবারও জড়ো হন আন্দোলনকারীরা। একটি অ্যাম্বুলেন্সে আনা হয় প্রতীকী কফিন। মঙ্গলবার নিহত 6 জনের গায়েবানা জানাজা পড়া হয়। জানাজা শেষে আবারও সংঘর্ষ। আন্দোলনকারীরা বলছেন শিক্ষার্থীদের প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয়। পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল? ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে। শিক্ষার্থীরা ঘোষণা করেছে যে ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসীদের তারা জায়গা দিবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরাই নিজেরা প্রশাসনের সাথে মিলে যৌথভাবে হল পরিচালনা করবে। রাজু ভাস্কর্য এলাকায় গায়েবানা জানাজা করার জন্য জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে আটক করে। এদিকে শিক্ষার্থীদের হামলা ও হতাহতের প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করেছেন শিক্ষকদের এক অংশ। স্টুডেন্টরা যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, তারা তাদের স্বইচ্ছায় যাতে হল ছাড়তে পারে, সেই নিরাপত্তা কথা আমরা শিক্ষকদের পক্ষ থেকে বলেছি। হল ছেড়ে যাওয়ার ঘোষণা আসায় কেউ কেউ বুধবার বিকেলের আগেই হল ছেড়ে গেছেন। তবে অনেকে আবার হলে অবস্থানও করছেন। ভয় লাগতে পারে, অনেক সময় মা বাবা থেকে, ফ্যামিলি থেকে অনেক সময় অনেক বেশি প্রেশারাইজ করে, যার জন্য মেয়েদের বাধ্য হয়ে যেতে হয়। পরিস্থিতি আসলে আমি কোনোভাবে দেখতেছি না। আমার আম্মু কাঁদতেছে, এটা চেয়ে বড় আমার কিছু নাই, এই জন্য আমার যাইতে হবে। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নানামুখী আন্দোলনের কারণে গত 2 সপ্তাহ ধরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারেই অচল। এর সঙ্গে আবার নতুন করে যুক্ত হয়েছে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সেই সঙ্গে কলেজ এবং স্কুলও। করোনার পরে কি তাহলে আবারও দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের শিক্ষাঙ্গন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছেড়ে গেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন পরাগ আজিম, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। পরাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তাহমিনা। সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার যে নির্দেশনা ছিল সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হল থেকে কিন্তু সন্ধ্যা 6টা বা সোয়া 6টার মধ্যেই বেশিরভাগ শিক্ষার্থী হল ছেড়ে চলে গিয়েছেন। তবে মেয়েদের হলগুলো থেকে সব ছাত্রী বের হয়নি, কিছু ছাত্রী এখনও আছে বলে জানিয়েছেন কয়েকজন প্রভোস্ট। তারা বলছেন যে যেহেতু মেয়েদের চলাফেরার ক্ষেত্রে রাতে বের হওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা, এই জন্য
কিছু মেয়ে শিক্ষার্থী যারা মেয়েদের হলে আছেন, অবস্থান করছেন, তারা কিছু শিক্ষার্থী আছেন এবং তারা আগামীকাল সকালের মধ্যে হল ত্যাগ করবেন। আমরা এখন ভিসির বাসভবনের সামনে রয়েছি, যেখানে একটি উত্তেজনাপূর্ণ জায়গায় ছিল। তো সন্ধ্যার পর থেকে কিন্তু সেখানে আসলে পুলিশ ছাড়া, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়া আর কারো উপস্থিতি আমরা দেখিনি। তবে সময়ের সাথে সাথে পুলিশ বাহিনীর পরিমাণ, পুলিশ সদস্যদের পরিমাণ অনেক কমে গিয়েছে। এই মুহূর্তে হয়তো 2 প্লাটুনের মতো পুলিশ সদস্য রয়েছেন। এর আগে কিন্তু এসপি লেভেলের অনেক পুলিশ সদস্যরাও এখানে ছিলেন, যাদের সঙ্গে আমি কথাও বলেছিলাম। আর ভিসির বাসভবনের সামনে থাকার কারণ হচ্ছে যে ভিসির বাসভবনে প্রভোস্টদের সঙ্গে একটি মিটিং হয়েছিল এবং সেই প্রভোস্টরা কিন্তু বিভিন্ন হলের প্রভোস্টরা সেখানে ছিলেন এবং প্রভোস্টরা সবাই বের হয়ে গিয়েছেন। আধ ঘন্টা আগে সর্বশেষ যিনি প্রভোস্ট তিনিও বের হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি যে তথ্য দিয়েছেন সেটি হচ্ছে যে স্বাভাবিক আইন শৃঙ্খলা সংক্রান্ত কিছু কথাবার্তা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় যেহেতু আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সিন্ডিকেটের সিদ্ধান্তে, যখন পরিস্থিতি আবার স্বাভাবিক হবে তখন সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনেই সিন্ডিকেট যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে ওই প্রভোস্ট আমাদেরকে জানিয়েছেন। তো ভিসির বাসভবনের সামনে এই মুহূর্তে আসলে অল্প পুলিশ সদস্য ছাড়া আর কিছু নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে ফাঁকা কিছু পুলিশ সদস্যের অবস্থান রয়েছে এবং কোটা সংস্কার আন্দোলনের কাউকে আসলে সন্ধ্যার পর থেকে আমরা এই এলাকায় দেখতে পাইনি। শুধু সন্ধ্যা পর্যন্ত, বিকেল থেকে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ মোড়ে আসলে যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন শাহবাগ মোড়ে এবং তারা বলছিলেন যে আসলে তাদের এই অবস্থান শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, বরং যারা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে তাদের অবস্থান। তারা যদি কোনো অরাজকতা তৈরির চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করার জন্যই তারা সেখানে বসেছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। আরেকটি পুলিশের গাড়ি এইমাত্র এসে থামলো। পুলিশের গাড়ির আসা যাওয়া আসলে চলছে, কেউ শিফট বদল হচ্ছে। সারা রাত যারা এখানে অবস্থান করবেন ক্যাম্পাসে তারা বাসে করে বারবার কেউ আসছেন কেউ যাচ্ছেন, এভাবেই আসলে চলছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে একেবারেই স্বাভাবিক এবং একেবারেই পিনপতন নীরবতা। হলগুলোতেও আমি গিয়েছি, বেশিরভাগ ছাত্র হলে গিয়েছি, ছাত্রী হলে যাইনি। ছাত্র হলগুলো আসলে একেবারেই ফাঁকা, এখানে নিরাপত্তা প্রহরী ছাড়া অ্যাকচুয়ালি আর কেউ নেই। কয়েকজন শিক্ষক সন্ধ্যার পরে ছিলেন, হাউস টিউটররা, তারাও চলে গিয়েছেন। মূল হল যেটা, সেই হলগুলোতে আসলে অ্যাকচুয়ালি এখন নিরাপত্তা প্রহরী ছাড়া এই মুহূর্তে আসলে কেউ নেই এবং ক্যাম্পাসের কোথাও এখন আসলে কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্র সংগঠনের কেউই আসলে এই মুহূর্তে নেই। তো এই ছিল এখানকার সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাহমিনা। পরাগ, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে সাংবাদিক সহ 30 জন আহত হয়েছেন। এদিকে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বগুড়ার শেরপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশ, ছাত্র ও পথচারী সহ অন্তত 30 জন আহত হয়েছে। চলমান কোটা আন্দোলনে রংপুরে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকাল 9:15টায় পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। একই মাঠে দ্বিতীয় জানাজার নামাজ হয় 9:45টায়। জানাজার নামাজে সাইদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু ও স্থানীয়রা অংশ নেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ডক্টর শফিক আশরাফ জানাজার নামাজে অংশ নেন। পরে গ্রামের বাড়ি বাবন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে আবু সাইদ নিহত হন।
কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যুর মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায়। দলের যৌথ সভায় এই অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, অস্তিত্বের হুমকি যেখানে সেখানে কোনো আপোষ নয়। ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে দলের সভাপতি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবারের সংঘর্ষে প্রাণ হারান 6 জন। হাসপাতালে ভর্তি, গুরুতর আহত অনেকেই। সকালে রাজধানীর তেজগাঁওয়ে মহানগর উত্তর দক্ষিণ সহযোগী সংগঠনের নেতাদের সাথে সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সহিংসতার দায় দেন বিএনপি জামায়াতের ওপর। দাবি করেন, সারা দেশ থেকে ক্যাডার এনে বড় নাশকতার পায়তারা করছে বিএনপি। ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার সহিংসতা করে সারা দেশে, বিশেষ করে ঢাকা পরিস্থিতি ঘোলাটে করে, যার ফলে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। হামলার শিকার হলেও ছাত্রলীগকেই দায় দেয়া হচ্ছে দাবি করে সংকট মোকাবেলায় নেতাকর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছে, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনের কর্মসূচি বিএনপি জামাত নির্ধারণ করে দিচ্ছে। সমুদ্রের ওপার থেকে তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে। কিভাবে নির্দেশ দিচ্ছে? কোটা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ার জন্য এবং তড়িৎ ঢুকে পড়ার জন্য। সুতরাং এগুলো প্রমাণ করে তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছো, তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই। বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মী সবুজ সহ কোটা আন্দোলনের নিহতদের স্মরণে গায়েবানা জানাজায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারত, কিন্তু তা না করে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রদের খুন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সমমনা দল ও দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গায়েবানা জানাজা শেষে বিএনপির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধুমাত্র তার জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতার হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং নানা আনুষ্ঠানিকতায় 10ই মুহররম পবিত্র আশুরা পালন করছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করেছে শিয়া মতাবলম্বীরা। চকর মালিথার রিপোর্ট। পৃথিবীর শুরু থেকেই মুহররমের 10 তারিখ তাৎপর্যপূর্ণ এবং পূর্ণময়। মুসলিম বিশ্বের দিনটি আশুরা নামেও পরিচিত। ইসলাম ধর্ম অনুযায়ী হাজারো নবী রাসূলের দোয়া এদিন কবুল করেছিলেন আল্লাহ তাআলা।
কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটায়া। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 61 হিজরির এই দিন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা। তার প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জিহাদে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। পবিত্র আশুরায় নফল নামাজ ও রোজা সহ ইবাদত করেন সারা বিশ্বের মুসলমানরা। শিয়া মতাবলম্বী মুসলমানরা রাজধানীর হোসেনি দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুর থেকে বর্ণাঢ্য তাজিয়া শোভাযাত্রা বের করে। তাজিয়া মিছিল নিরাপদ এবং নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণ এই শোভাযাত্রা জুড়ে ছিল শোকের মাতম। ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস মুহররম, আর আশুরার দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন। তবে আশুরার মূল শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে বগুড়ার শেরপুরে আয়রা আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে আশ্রয়ণ প্রকল্প ছাড়াও সড়কের পাশে ফলদ, বনজ, ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রৌফ জালালের তথ্য ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে এবারও দেশ জুড়ে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বগুড়া জেলায় শেরপুর আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ লাগাচ্ছি, এই গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে। সুতরাং গাছ একটি বিশাল উপকারী উপাদান, যা কিন্তু আমাদের এই বর্ষায় আমাদের জোরে সোরে লাগাতে হবে সারা বাংলাদেশ ব্যাপী। শুধু বগুড়ায় নয়, সারা বাংলাদেশে কিন্তু এই কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশটা ভালো থাকবে এবং এই যে উষ্ণতা, এই উষ্ণতারও কিন্তু প্রশমিত হবে। তাহলে আসুন সবাই মিলে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিই। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। পাশাপাশি এমন কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে আবার গাছ গেড়ে আমরা ভারসাম্য রক্ষা এবং সারাদিন ব্যাপী ৫ নং মির্জাপুর ইউনিয়নে আমরা গাছ অনেক জায়গায় গাছ গাড়ার কাজ চলে যাচ্ছে। তাল গাছ, আম গাছ আর নারিকেল গাছ সহ বিভিন্ন ঔষধি বনজ ফলজ গাছ কিন্তু আমরা রোপণ করার কার্যক্রম গ্রহণ করেছি। নিজেদের বসত ভিটায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দেখে এবং গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শেরপুরের আয়রা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এই গাছ লাগানোতে আমাকে উপকার হবে। এই ফল ধরলে আমরা খাবো এবং এই গাছ আমাদের অনেক উপকার করবে। প্রকৃতি ও জীবন কর্তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলছে আয়োজকরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। 19 জুলাই জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা কবরী, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং মাসুদ রানার স্রষ্টা কাজী আনার হোসেনের জন্মদিন। বিশিষ্ট কথা সাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবসও 19 জুলাই। দিনটিকে ঘিরে নানা আয়োজনের পাশাপাশি এই 4 নক্ষত্রকে নিয়ে জুলাই মাস জুড়েই বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। বিশেষ দিন মানেই চ্যানেল আই। চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত প্রয়াত নায়িকা কবরী, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং
খ্যাতনামা সাহিত্যিক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের জন্মদিন এবং কথার জাদুঘর ও নির্মাণের কারিগর হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস চ্যানেল আয়ের পর্দায় 19 জুলাই থাকছে বিশেষ আয়োজন। বহুমাত্রিক দীর্ঘ 6 দশক ধরে চলচ্চিত্র দর্শকদের মোহিত করে রাখা কবরীকে নিয়ে বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহমানের উপস্থাপনায় মোহময়ী কবরী অনুষ্ঠানটি প্রচার হবে 18 জুলাই দিবাগত রাত 12:30 19 জুলাই থাকছে সকাল 7:30 চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে সকাল শুরুর বিশেষ অনুষ্ঠান। এছাড়া জুলাই মাসের প্রতি বৃহস্পতিবার দুপুর 3:30 কবরী অভিনীত ও নির্মিত 4টি সিনেমা প্রদর্শনের আয়োজনে 18 জুলাই দেখানো হবে কবরী নির্মিত আয়না এবং 25 জুলাই নারায়ণ ঘোষ মিতা পরিচালিত দ্বীপ নেভেনাই সিনেমাটি। 19 জুলাই জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের জন্মদিনে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে বিকেল 5:30। জুলাই মাসের প্রতি রোববার দুপুর 3:05 আফজাল হোসেনের 4টি সিনেমার মধ্যে 21 জুলাই আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত নতুন বউ ও 28 জুলাই আফজাল হোসেন পরিচালিত রাজশাহী রসগোল্লা দেখানো হবে। 19 জুলাই রাত 10:30 ইফতিকার মুমিনের প্রযোজনায় কাজী আনোয়ার হোসেনের উপর নির্মিত বিশেষ তথ্যচিত্র প্রচার হবে। কিংবদন্তি কথা সাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস 19 জুলাই দুপুর 2:30 টেলিফিল্ম রূপালী রাত্রি দেখানো হবে। 18 জুলাই সন্ধ্যা 6:30টায় রেজাউল করিম কাজলের প্রযোজনায় হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান বহুমাত্রিক হুমায়ুন ও 19 জুলাই রাত 12:30 তার সমস্ত সৃষ্ট চরিত্রগুলোকে নিয়ে বিশেষ প্রদর্শনী বিতর্ক বাঙালি মনের দেয়ালে আমারই প্রতিধ্বনি প্রচার হবে। হুমায়ুন আহমেদের স্মরণে চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পীদের পরিবেশনায় হুমায়ুন আহমেদের গান তো থাকছেই। জুলাই মাসের প্রতি শনিবার দুপুর 3:05 নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের সিনেমার মধ্যে 20 জুলাই চন্দ্রকথা ও 27 জুলাই দুই দুয়ারি দেখানো হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার পর্যটকের ভিড়। পর্যটন বাণিজ্যের কারণে দিনে দিনে শহর বড় হচ্ছে, নির্মাণ হচ্ছে হোটেল ও আবাসন ভবন, কমছে গাছগাছালি। এর মাঝে শহরের সবুজকে ধরে রাখার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মনজুর। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য ম্লান করে গড়ে উঠেছে বহু ভবন, ফলে প্রকৃতির সবুজ ক্রমেই হারিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনের কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মনজুর। তিনি কক্সবাজার জেলা প্রশাসন ভবনের উপরিভাগে 12,000 বর্গফুট আয়তন জুড়ে গড়ে তুলেছেন ছাদ কৃষি। কক্সবাজারে আমি প্রথম স্যার ছাদ বাগান ড্রাগনটা আমি করেছি। বিভিন্ন প্রকার আম আছে, আম লেবু আছে প্রায় 20-25 প্রকারের স্যার। তারপরে স্যার ওই যে মালটা আছে, কমলা আছে, তারপর চেরি ফল আছে স্যার। আমি ছোটোবেলা থেকে গাছ পশু পাখি ভালোবাসি স্যার। সেই 1991 সাল থেকে স্যার নিয়মিত অনুষ্ঠানগুলি দেখি স্যার। আচ্ছা, দেখে স্যার এটার প্রতি আরও আমার ভক্তি বেড়ে গেল। একজন সাধারণ চাকুরে হয়েও গাছের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিজের উপার্জিত অর্থ বিনিয়োগ করেছেন এখানে। আমার প্রভিডেন্ট ফান্ড থেকে স্যার আমি 2 লক্ষ টাকা স্যার নিয়ে নিই, যা আমি এটা মানুষকে দেখাতে চাই। মানুষের যদি সদিচ্ছা থাকে মানুষ অনেক কিছু করতে পারে। 4 বছর আগে অফিস ভবনের বিশালাকার ছাদকে কাজে লাগাতে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। আমি যাচাই বাছাই করে দেখলাম যে আসলে ওর একটা আমার যে স্টাফ মঞ্জুর, তার একটা ন্যাক আছে যে সে কৃষি কাজ করবে, তার কোনো স্বার্থ বা এখানে কোনো লাভ লোকসানের বিষয় না। তো আমরা সেই জিনিসটাকে প্রায়োরিটি দিয়েই মূলত এই কাজটা করেছি। সারা দেশে তো এরকম সরকারি দপ্তরগুলো আছে, এখন অনেকেই করছে। তো যে জায়গাগুলো আমাদের খালি আছে সেগুলোকে এই নিজ উদ্যোগে, এটা সরকারের কোনো অনুদান টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, নিজ উদ্যোগেই এটা করা সম্ভব। এই উদ্যোগটি দৃষ্টান্ত হিসেবে অনুপ্রেরণা কাজ করবে বলে মনে করেন কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসকও। আমরা অবশ্যই কক্সবাজার সকলকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যে আমরা যাতে আমাদের যে আঙ্গিনা আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা 1 ইঞ্চি জমিও আমরা অনাবাদি ফেলে রাখতে চাই না, সেই আঙ্গিকেও কিন্তু আমরা কাজ করছি। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রমাণ করলো যে বেতনের অর্থ দিয়ে এমন একটি ছাদ কৃষি গড়ে তোলা যায়, যা শুধু আবুল মঞ্জুর তার কাছেই নয়, এটি একটি উদাহরণ হিসেবে গোটা কক্সবাজার এলাকাতে ছড়িয়ে দেওয়া সম্ভব। এ কারণে যে পর্যটন নগরী কক্সবাজারকে আরও সবুজ করার জন্য, আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য ছাদ কৃষি অনেক সহায়ক ভূমিকা পালন করবে।
কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ থেকে। শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও ফিফাকে চিঠি দেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এফএফএফ। ফিফা ও ফার্নান্দেজের ক্লাব চেলসি ঘটনার তদন্ত শুরু করেছে। ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন ফার্নান্দেজ। মূলত কাতার বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার সমর্থকরা ফ্রান্স দলকে নিয়ে গানটি রচনা করেছিলেন। না ফেরার দেশে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সর্বপ্রথম আন্তর্জাতিক ও কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী শুটার আতিকুর রহমান। বুধবার বিকেলে বাংলাদেশ শুটিং ফেডারেশন প্রাঙ্গণে তার নামাজে জানাজা হয়। এ সময় ক্রীড়াঙ্গনের বিভিন্ন কর্তা ব্যক্তি ও অ্যাথলেটরা উপস্থিত ছিলেন। ক্যান্সারের সঙ্গে লড়াই করে শুটার আতিক 59 বছর বয়সে বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। কমনওয়েলথের পাশাপাশি দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে আতিকের। তার মৃত্যু দেশের শুটিংয়ের জন্য অপূরণীয় ক্ষতি বলেছেন শুটিং ফেডারেশনের মহাসচিব। খুব দুঃখ লাগলো যে আমাদের এরকম একটা অ্যাসেট আমরা হারালাম। আতিক ভাইয়ের মতো লোক হারিয়ে আসলে আমাদের একটা কালো ছায়া নেমে এসেছে এই শুটিংয়ে। আমরা সবাই খুব অবাক হয়েছি। আমরা অলিম্পিকে যাচ্ছি, তো সামনে অলিম্পিককে রেখেও আমি আত্মা মারফত কামনা করি যে তাকে যাতে সবাই দোয়া করবেন, সে যাতে বেহেশত নসিব হয়। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তাহমিনার কাছে। রাহুল, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। সোনালী লাল নেপথ্যে কলকাঠি নাড়ছেন নিয়ন্ত্রক সংস্থা IDRA নিযুক্ত প্রশাসক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌস। সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন শেয়ার বাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানির কর্মীরা। তারা বলেন, এরই মধ্যে প্রশাসকের অযাচিত হস্তক্ষেপে বরখাস্ত হওয়া 17 জনই উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফেরত পেয়েছেন। এখন অপেক্ষা প্রশাসকের বিদায়ের। রিজভিনাজের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিয়োগ দিয়েছিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কর্মীদের। প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে যান কর্মীরা। এই কোম্পানিকে ব্যর্থ কোম্পানি হিসাবে রূপ দেওয়া এবং মালিকানা পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগে প্রকাশ। সোনালী লাইফের সকলের আশঙ্কা, যা উল্লেখিত প্রশাসক শুধুমাত্র বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের একক প্রচেষ্টায় ইচ্ছায় করে যাচ্ছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কর্মীদের শঙ্কা, সোনালী লাইফ দখল হয়ে যেতে পারে। আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সফলতার গল্পকে একটি ব্যর্থতার এবং পরিকল্পিতভাবে ধ্বংসের পরিকল্পনা নিয়েছেন, সেটিও আজকে আপনাদের সামনে আমাদেরও জানার প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিকজ অফ দ্যাট, যেখানে অ্যাকাউন্টস রিলেটেড তথ্যের মধ্যে আমাদের এখন যেটিকে লাইফ ফান্ড, একটু আগে যেটি বলছিলেন আপনারা, যে লাইফ ফান্ড, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্ট্যাটিউটরি অডিট অনুযায়ী 2023-এর আমাদের লাইফ ফান্ড আছে 749 কোটি প্লাস মাইনাস। আর আমাদের বিনিয়োগ, যেটিকে আমরা বলি ইনভেস্টমেন্ট, সেটি 600 কোটি প্লাস আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার ভোর 5টায় প্রশাসকের ব্যক্তিগত সহকারীরা সোনালী লাইফ ভবন থেকে ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের কাছে ধরা পড়েন। পরে রামপুরা থানা পুলিশের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এখন জানাবো বিরতির পরের আয়োজনগুলি। কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে জাতীয় ছাত্র সমাজ। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।
কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে জাতীয় ছাত্র সমাজের নেতারা বলেছেন, একটি স্বাধীন কমিশন গঠন করে সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় এনে অপ্রয়োজনীয় কোটা সুবিধা বাতিল করে মেধা বিকাশের সুযোগ দেওয়া উচিত। সাধারণ শিক্ষার্থীদের প্রতি যে অমানবিক এবং নৃশংস হামলা করা হয়েছে তার জন্য তিনি বিচারের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে তিনি অবচিরেই ঘোষণা করবেন, এই দাবি রেখে আমরা জাতীয় ছাত্র সমাজ সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের সঙ্গে আজকে থেকে থাকব এবং আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সঙ্গে সকল যৌক্তিক আন্দোলনে সকল অধিকার আদায়ের আন্দোলনে থাকব বলে আমরা আজকে থেকে ঘোষণা করছি। এবারে নিটল ডেটা আন্তর্জাতিক সংবাদ। গাজার উদ্বাস্তু শিবিরের একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 73 জন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা বলছে, এ পর্যন্ত গাজায় 70% স্কুলে বোমা হামলা হয়েছে। হামলায় স্কুলে আশ্রয় নেওয়া 539 জন নিহত হয়েছেন। এছাড়া গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় তাঁবুতে আশ্রয় নেওয়া শিশুসহ অন্তত 17 জন নিহত এবং 26 জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিরিজ, সিনেমা। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাটক গোলাপি ঘুড়ি, যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও শবনম ফারিয়া। নাটকটি পরিচালনা করেছেন শাহজাদা মামুন। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে রয়েছে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। বুধবার বিকেলে সাহেববাজার 0 পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ অন্যরা। এই আন্দোলন কোটার বিরোধী আন্দোলন, এটা আর ছাত্রদের মধ্যে নেই। এটা ছাত্রদের বাবারা, চাচারা হাইজ্যাক করে নিয়ে গেছে জামাত এবং তাদেরকে দেখা যাচ্ছে সর্বত্র তারা অলিগলিতে চোরা পথে ঘুরে ঘুরে সংঘবদ্ধ হওয়ার জন্য, সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন অপেক্ষা করলাম, প্রায় 10-12 দিন হয়ে গেল। এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে ধৈর্য ধরার যে বিষয়টি ছিল সেটি তার কর্ণপাত করে নাই। এবারে রয়েছে কৃষি সংবাদ। ঐতিহ্য ফেরাতে যশোরে 1 কোটি খেজুর গাছের চারা সৃজন কর্মসূচি শুরু করেছে যশোর জেলা প্রশাসন। এই অঞ্চলের খেজুর গুড় GI সনদ স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলার অভয়নগর উপজেলার মালোপাড়ায় 4.5 একর সরকারি খাস জমিতে 1000 খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট।
গত বছর খেজুর গুড় জিআই সনদ পাওয়ার পর নানা কার্যক্রম হাতে নিয়েছে যশোর জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় চলতি বর্ষা মৌসুমে জেলায় 1 কোটি খেজুর বীজ ও 15,000 চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি অভয়নগর উপজেলার মালোপাড়ায় 4.5 একর সরকারি জমিতে 1000 খেজুরের চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে। অভয়নগরে এই বর্ষায় আমরা রোপণ করব 30 দিনে 30 লাখ খেজুর বীজ এবং 3000 খেজুরের চারা। তো এটা সংরক্ষণের জন্য আমরা ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি এবং পৌরসভাতেও এই একই আলোকে কমিটি করে একটি উপজেলা কমিটির মাধ্যমে একটি সার্বিক সমন্বয়ে সেল করা হয়েছে। এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে আমরা গাছ যেখানে লাগাবো সেই জায়গাগুলো হলো আমাদের সরকারি খাস জমি, যেগুলো আমরা উদ্ধার করেছি। খেজুর গাছের চারা সৃজনের ফলে যশোর অঞ্চলে খেজুর গাছের সংখ্যা যেমন বাড়বে, তেমনি হারানো ঐতিহ্য ফিরানো সম্ভব বলে মনে করেন জেলা প্রশাসক। খেজুরের গাছের যে জিনোম সিকোয়েন্স এটা তৈরি করে সর্বাপেক্ষা বেশি যে কোয়ালিটি সম্পন্ন যে খেজুর গাছ, সেই গাছটা আমরা আইডেন্টিফাই করতে এবং সেখান থেকে আমরা যেন বেশি রস পাই অল্প গাছের মধ্যে, সেটা আমরা করার চেষ্টা করতেছি এবং এর পাশাপাশি আমরা খেজুরের গাছ রোপণ করতেছি। খেজুর গাছের বংশবৃদ্ধির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ। এদের যদি গাছ তোলা পর্যন্ত নিয়ে যেতে পারি, আমরা এই কাটলে তারপর ওখান থেকেও আমরা রসগুড় বের করতে পারবো, রসগুড় বের করে এবং কাঁচা রসও বিক্রি করতে পারবো এবং গুড় বানায়ও বিক্রি করতে পারবো। যতদূর সম্ভব আমরা এই দেখে রাখবো যে গাছগুলো কেউ নষ্ট না করে। এই গাছগুলো বড় হলেই তো আমাদেরই কাজে লাগবে। সরকার এসে কি খাবে? খাবে তো জনগণে। এতে খাজুর হবে, রস হবে। যশোর জেলায় প্রায় 16,25,500 খেজুর গাছ রয়েছে। এর মধ্যে 3,22,000 গাছ থেকে রস আহরণ করে সেই রস দিয়ে গুড় ও পাটালি তৈরি করা হয়। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। ভোলার চর ফ্যাশনের প্রবেশ পথের দুপাশে গড়ে উঠেছে ময়লা আবর্জনার ভাগাড়। তীব্র দুর্গন্ধে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয় রয়েছে পরিবেশ প্রকৃতি। দীর্ঘদিনের সমস্যা সমাধানে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নেয়ার তাগিদ দিলেও নীরব পৌর কর্তৃপক্ষ। হারুনুর রশিদের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পর্যটনের অন্যতম নগরী ভোলা। জ্যাকব টাওয়ার, শিশু পার্ক সহ বিভিন্ন স্থাপনার পাশাপাশি রয়েছে চর ফ্যাশন, বেতুয়াঘাট, চর কুকরিমুকরি ও তারুয়া দ্বীপ। প্রতি বছরই শত শত পর্যটকের আগমন এখানে। তবে প্রবেশদ্বারের দুপাশে পৌরসভার ময়লার ভাগাড় ম্লান করে দিচ্ছে জেলার সৌন্দর্য। এখানে ডাম্পিং করাটা আসলেই সত্যি দুঃখজনক। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই ডাম্পিং পয়েন্ট অতি দ্রুত তারা সরাবে, এই প্রত্যাশা আমরা করি। আমরা গরিব মানুষ, কোনো কথা শুনে না, মোস্তানা রাইডিন ব্যবহার করি কেন হালায়। মায়ের সাথে দ্বারা গেছি, কোনো কামও না। দুর্গন্ধ এটা পাবলিকের প্রতি অনেক কষ্টকর বিষয়। এটা এখান থেকে সরিয়ে নিয়ে যায় অনেক ভালো হয়। এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর লিখিত নোটিশ দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ। মেয়র বরাবর নোটিশ করি এই এহেন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য, কিন্তু সে আজও পর্যন্ত এই নোটিশের জবাব দেননি বা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি। জনস্বার্থ এবং পরিবেশ রক্ষায় আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে শিগগিরই ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমাদের এই পরিষদ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের পৌরসভাকে সুন্দর রাখবো। কীভাবে চরফ্যাশন পৌরসভা তাদের পরিবেশ সুন্দর রাখতে পারে, এজন্য আমাদের এই পরিষদ শতপ্রস্তুত। মেয়র সাহেব এই ব্যাপারে আন্তরিক। বায়ু দূষণ রোধ সহ নির্মল পরিবেশ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি। বিরতির পর আরো থাকবে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। এখন জানাবো আমাদের হাতে থাকা আরো কিছু সংবাদ। কোটা বিরোধী আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী জামাত শিবির ও বিএনপি দেশ জুড়ে নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ। চট্টগ্রামের মুরাদপুর চত্বরে মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল সালাম, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস সহ অন্যরা। কোটা উদ্দেশ্য নয়, ছাত্রদল জামায়াত শিবিরের ইন্ধনে সরকার পতনের উদ্দেশ্যে এই আন্দোলন চলছে। বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বরে গৌরব ৭১ আয়োজিত কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মুক্তিযোদ্ধা ছাত্র জনতার সমাবেশে এই মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, বিএনপি জামায়াত বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী মানিক। সংহতি জানাতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ আওয়ামী লীগপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদে এরই সঙ্গে নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরো একবার। এখন জানাবো সংবাদের বাদবাকি অংশ। পর্যটন খাতে আয় বৃদ্ধি করতে যেখানে পর্যটকদের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিচ্ছে, সেখানে ভিন্ন চিত্র দেখা গেল স্পেনের বার্সেলোনায়। তারা পর্যটক ঠেকাতে নেমেছে আন্দোলনে। বিশেষ করে স্থানীয়দের জীবনযাত্রার ব্যয় ও মানের উপর প্রভাব পড়ায় তারা এই আন্দোলন করছে। স্পেনের সরকারি তথ্য মতে ২০২৩ সালে ২.৫ কোটিরও বেশি মানুষ বার্সেলোনা ভ্রমণ করেছে। এর ফলে বাড়ি ভাড়া, যাতায়াত খরচ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। তাই দেশটির স্থানীয় ১০০টিরও বেশি সংগঠন এই আন্দোলনের ডাক দেয়। এবারে খেলার খবর।